হাই বন্ধুরা, অনিতা বলছি অনিতার ডায়েরি চ্যানেল থেকে। আমার লেখা গল্পগুলি কিছুটা সত্যি আর কিছুটা আমার কল্পনা। গল্পগুলি আপনারা শোনেন বলে আমার খুব আনন্দ হয়। গল্পগুলি শোনার পর ভালো না খারাপ সব কমেন্ট করবেন। কমেন্ট করলে গল্পের গুণাগুণ আরও ভালো করতে পারি। আর ভালো লাগলে তো শেয়ার করবেনই, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। শ্রীমতী কাননবালা দেবীর বিয়ে হয়েছে একজন গভর্নমেন্ট স্কুলের টিচারের সাথে। সমীরণবাবু কাননবালা দেবীর স্বামী, স্কুলে ভূগোলের টিচার। আর তার বাবা সুভাষ পোদ্দার ছিলেন গভর্নমেন্ট স্কুলের হেডমাস্টার। তিনি আবার অঙ্কে এমএসসি করেছেন, তিনি বিএডও করেছিলেন। ছেলে সমীরণ বিএ অনার্স পাস করতে করতেই সরকারি চাকরির পরীক্ষা দেন আর পেয়েও যান, আর বিএডও করেছিলেন। মাস্টার ডিগ্রিটা তার আর করা হয়নি। ছেলে সমীরণ বিএ করেছিল অঙ্কে এমএসসি, বিএড করা কাননবালাকে। কানন নেহাত ছাত্রী, খারাপ ছিল না। বাবা মায়ের একমাত্র মেয়ে, পয়সার অভাব নেই। কানন চাকরি করতে চাইলেই বাড়ি থেকে রাজি হয়নি। কানন তাই বাড়িতেই একটি কোচিং সেন্টার খুলেছিল। অনেক ছেলে মেয়ে সায়েন্স সাবজেক্টটা কাননের কাছে পড়তে আসতো। তখন কাননের বিয়ে হয়নি। পড়াশোনাকে চর্চা রাখার জন্য সেই কোচিং সেন্টার। বেশ ভালো স্টুডেন্টই ছিল। একদিন 3 ব্যাচ করে কোচিং করত, সপ্তাহে 4 দিন। বেশ ভালো আয়ই হতো। যদিও কাননের টাকা ওর বাবার কোনো কাজে লাগতো না। তারপর বছর 2 পরে দেখাশোনা করে সমীরণের সঙ্গে কাননের বিয়ে হয়েছে। সমীরণের আবার কাননের চাকরির ব্যাপারে আপত্তি ছিল, কিন্তু শ্বশুরমশাই বলতেন এত ভালো অঙ্কে চাকরি করবে না। কাননের ইচ্ছা থাকলেও কিছু বলতো না, কারণ বাড়িতে কোনো মেয়ে নেই। শাশুড়ি মা প্রায় 5 বছর হলো মারা গেছেন। কাজের লোকের উপর সংসার চলে। তাই কানন স্বামীকে বলল, না, আমি সংসার ভালো করে করব, আর আগে যেমন কোচিং করতাম তাই করব। শ্বশুরমশাইও রাজি হলেন, স্বামীও রাজি হলেন। এইভাবে কানন স্বামীকে শ্বশুরকে খাইয়ে স্কুলে পাঠিয়ে নিজে স্নান করে পুজো করে দুপুরে একটু বিশ্রাম করতেন। বিকেল 4টের থেকে কোচিং শুরু করত। সমীরণ আর শ্বশুরমশাই বাড়ি এসে নিজেরাই চা করে নিতেন, সঙ্গে চায়ের সঙ্গে টাটাও বানিয়ে নিত নিজেরা। কাননকে ডিস্টার্ব করতো না, আবার কাননের জন্য রেখেও দিত। এইভাবে হাসিতে খুশিতে ওদের 3 জনের সংসার চলছিল। প্রায় 7-8 বছর হয়ে গেছে কাননের বিয়ে হয়েছে। কানন এই কোচিং আর বাড়ির সংসারে রান্নাবান্না নিয়েই ভালো আছে। কিন্তু কাননের একটা দুঃখের ব্যাপার ছিল, 8 বছরের মধ্যে কানন মা হতে পারেনি। কাননের মনে দুঃখ থাকলেও কোচিংয়ের বাচ্চাদের ও খুব ভালোবাসতো। বছরের পর বছর কাননের কোচিং ক্লাস থেকে কত ছেলে মেয়ে ভালো রেজাল্ট করে পাশ করে বেরিয়ে গভর্নমেন্ট চাকরির উঁচু উঁচু পোস্টে আছে। কেউ বা জয়েন দিয়েছে, ইঞ্জিনিয়ার বা ডাক্তারও হয়েছে। দেখতে দেখতে একদিন কাননের শ্বশুর মারা গেলেন। বাবা মারা যাওয়ার পর সমীরণবাবু অনেকটা আত্মভোলা হয়ে গিয়েছিলেন। কয়েক বছর পর সমীরণবাবু রিটায়ার হয়েছেন। কাননেরও বয়স হয়েছে, এখন কোচিং ক্লাসটা স্টুডেন্টও কমিয়ে দিয়েছে। একদিন কানন সমীরকে নিয়ে যৌথ বাড়ি
সারাবার জন্য বাড়ির বড় তরফের জ্যাঠার কাছে গিয়ে বলল যে বাড়িটার ছাদে ফাটল ধরেছে, আর বৃষ্টি হলে ঘরেও জল পড়ে, সিঁড়ির রেলিংগুলোও ঝরঝরে হয়ে গেছে, যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, বাড়িটা সারানো দরকার। কিন্তু বড় তরফের জ্যাঠতুতো ভাইরা রাজি হলো না। জয়ের বাড়ি ভেঙে ভেঙে পড়ছে, কিন্তু কোনো ঠিক করার নাম নেই। তারা তখন কর্পোরেশনের অফিসে জানালেন গিয়ে। কানন আর সমীরণ। কর্পোরেশনের অফিসাররা এসে বড় তরফের ভাইদের বলে কিছু করতে পারল না। তখন কানন স্বামীকে নিয়ে কর্পোরেশনের হেড অফিসে গেলেন এবং অ্যাসিস্ট্যান্টকে বললেন, আমি অফিসার রমেন তরফদারের সাথে দেখা করতে চাই। এই বলে একটা চিরকুটে কানন দেবী লিখে পাশে বসু লিখে নামটা পাঠালেন। বললেন, এই চিরকুটটা ওনাকে দেবেন, আমার নাম লেখা আছে। কাননবালা কিছুক্ষণ বসে রইলেন। 5 মিনিট পর অফিসার রজেন তরফদার উঠে এসে কাননকে দিদি বলে ডেকে অতি যত্ন সহকারে তার রুমে নিয়ে গেল। তারপর বলল, তুমি কি জেনে এসেছো আমি এখন এখানে পোস্টেড? কানন বললেন, আমি তোমাকে চিনতে পারছি না তো। রমেন তরফদার বললেন, তোমার সেই অঙ্ক 3 বার ভুল করে 4 বার ঠিক করা, সেই রমেন। কাননমালা বলল, তুমি আমাকে চিনলে কিভাবে? তোমার হাতের সই দেখে, সেই কাননবালা দেবী সই এখনো মনের মধ্যে জ্বলজ্বল করছে। বাহ রমেন, তুমি এত বড় পোস্টে আছো, আমার খুব গর্ব হচ্ছে। আমার ছাত্ররা দেশ বিদেশের কত জায়গায় ছড়িয়ে আছে। এরপর কয়েকদিনের মধ্যেই কোর্টের নোটিশ এলো বড় তরফে। তারপর ভেরিফিকেশনের জন্য লোক এলো। তারপর বাড়িটা পুরোটাই দেখে বললেন যে এইটা ভাঙা বাড়ি, এইটাকে সারানো দরকার। বড় তরফদার তখন রাজি হলেন এবং টাকা দিলেন। দুপক্ষই বাড়িটা আবার সারানো হলো, পুরোটাই সারানো হলো। কাননবালার কোনো সন্তান না থাকায় তিনি এই ছাত্রদের জন্য খুব গর্ববোধ করতেন। স্বামী মারা যাওয়ার পর কাননবালা দেবী একা হয়ে পড়লেন, একদম ডিপ্রেশনে চলে গেছেন। বুকের বাদিকটা হঠাৎ একটা ব্যথা 2 দিন ধরে চিনচিন করছে। ভাবল, না একবার ডাক্তারকে দেখাই। কাননবালা অ্যাপোলো নার্সিং হোমে ব্রোশিয়ার দেখে কার্ডিওলজিস্ট অশোক চ্যাটার্জিকে পছন্দ করলেন, ওকেই দেখাবেন। ডাক্তারখানায় গেলেন কাজের লোকের সাথে, নাম লেখালেন একেবারে শেষের দিকে, তখনও ডাক্তার আসেননি। তারপর ডাক্তার চেম্বারে ঢুকে সবার দিকে তাকিয়ে গুড ইভিনিং বললেন। তারপর নিজের চেম্বারে ঢুকতে যাচ্ছেন, হঠাৎ ডাক্তারবাবুর কাননবালার দিকে নজর পড়ল। কাছে এসে বললেন, দিদি তুমি এখানে? আমি যে এখানে আছি তুমি জানো? কাননবালা হাঁ করে তাকিয়ে রয়েছে। আপনি কি আমার ছাত্র ছিলেন? হ্যাঁ দিদি, হ্যাঁ, তোমার সেই লেজকাটা হনুমান। অঙ্ক করতে চাইতাম না, তোমার কাছে শিখেছি বলে আজ এত দূর আসতে পেরেছি। ডাক্তারবাবু সবার কাছ থেকে ক্ষমা চেয়ে বললেন, ওনাকে একটু আগে ছেড়ে দিই। অশোক চ্যাটার্জি দিদিকে নিজে ধরে চেম্বারে নিয়ে গেলেন। চেস্ট দেখে বললেন, এ কি রোগ বাঁধিয়েছ দিদি? তোমার হার্টের অবস্থা খুব খারাপ, অপারেশন করতে হবে। কাননবালা বলল, না না, আমার টাকা নেই,
আর বছর বাঁচবো? অশোকের চোখ ভর্তি হয়ে জল এলো। বলল, তোমাকে ভালো হতেই হবে। আমার ছেলেদের অঙ্ক শেখাবে না? কাননবালা দেবী হাসেন আর চোখের কোণের জল মোছেন। অশোক চ্যাটার্জি চোখের জল মোছেন। কানন সেদিনের মতো ডাক্তার দেখিয়ে বাড়ি এলেন। অশোক বলল, তোমাকে আসতে হবে না, আমি সপ্তাহে একদিন দেখে আসবো। কাননবালার গর্বে বুক ফেটে যাচ্ছে। আমার সন্তান নেই, এরাই তো আমার সন্তান। বাড়িতে গিয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ল। তারপর একা ঘরে খুব বেশি আনন্দে মনে হচ্ছে নিজের ছেলেরাই তার কাছে পড়ে এত বড় বড় পোস্টে চাকরি করছে। বুকের বাদিকটা ব্যথা শুরু হলো। খাট থেকে উঠে টেবিল থেকে ওষুধ নিয়ে খেতে পারলেন না। হাত থেকে ওষুধটা পড়ে গেল। কাননবালা দেবী একেবারে ওপরের দিকে তাকিয়ে বিছানায় পড়ে গেলেন। একেবারে না ফেরার দেশে চলে গেলেন। তারপর আর উঠল না। নিজের হাতে গড়া ছেলেদের এত ভালো ভালো জায়গায় দেখে হয়তো আনন্দে উত্তেজনায় স্ট্রোক হয়ে গিয়েছে। অশোক চ্যাটার্জি আর যেসব ছাত্রছাত্রীরা ওদের মুখ থেকে কাননবালার দেবীর কথা শুনেছে, তারা অনেকেই কাননকে দেখতে এসেছে এবং নিজেরাই কাননকে শ্মশানে নিয়ে গেছে। অশোক চ্যাটার্জি কাননের সব কাজ করেছে নিজের মায়ের মতো করে। যার কেউ নেই তার কাছে ভগবান আছেন। আমার ডায়েরি শেষ করলাম। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন। আবার পরে একটা নতুন গল্প নিয়ে আসবো।